আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি। চাচাকে বাবা বানিয়ে বিসিএস ক্যাডার, ইউএনওর ডিএনএ টেস্ট করবে দুদক। মনোনয়ন বঞ্চিতদের দল যথাযথ দায়িত্ব সম্মান দেবে মির্জা ফখরুল। ৩ শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতির সিদ্ধান্ত। সালাউদ্দিন আহমেদের উত্থান যুক্তির ভাষায় নতুন রাজনৈতিক আখ্যান, এশিয়া টাইমস। নোয়াখালীর কবিরহাটে ট্রাক অটোরিকশার সংঘর্ষে নিহত ৬। কেন্দ্রীয় ছাত্রলীগ সহসভাপতি জেসমিন আরা রুমা ময়মনসিংহ থেকে গ্রেপ্তার। দেশে জলবায়ু খাতে ২,০০০ কোটি টাকার বেশি দুর্নীতি হয়েছে টিআইবি। মাদারীপুর ১ আসনে কামাল জামানের মনোনয়ন স্থগিত করল বিএনপি। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৩৭ বন্দীকে মুক্তি দিচ্ছে সরকার। ফেনীর সাবেক এমপি নিজাম হাজারীর স্ত্রীর নামে মামলার অনুমোদন দুদকের। সাবেক আইনমন্ত্রী আনিসুলের বান্ধবী তৌফিকার আয়কর নথি সিআইডিকে দেওয়ার নির্দেশ। ঢাবিতে জুলাই আন্দোলনের সহিংসতায় জড়িত ৪০৩ জন শনাক্ত। অস্থিতিশীল পেঁয়াজের বাজার, প্রতি কেজির দাম ছাড়ালো ১০০ টাকা। বেলুচিস্তানে পাক বাহিনীর হাতে ভারতীয় প্রক্সি বাহিনীর ৪ সন্ত্রাসী নিহত। ভিসা জালিয়াতির আশঙ্কায় ভারতীয় শিক্ষার্থীদের আবেদন বাতিল করছে কানাডা। শুনছিলেন শোনাম, এবার বিস্তারিত। মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেতে নিজের চাচা চাচিকে পিতামাতা সাজানোর অভিযোগ খতিয়ে দেখতে চাঁপাইনবাবগঞ্জ নাচুর উপজেলা ইউএনও মোহাম্মদ কামাল হোসেন সহ পরিবারের ডিএনএ টেস্টের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার ৪ নভেম্বর বিষয়টি নিশ্চিত করে দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলেন, চাঁপাইনবাবগঞ্জের নাচলের ইউএনও কামাল হোসেন মুক্তিযোদ্ধা চাচাকে বাবা পরিচয়ে প্রতারণা করে কোটা সুবিধা নিয়ে বিসিএসে চাকরি নেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া ভুয়া মুক্তিযোদ্ধার সনদ ব্যবহার করে চাকরিসহ বিভিন্ন সুবিধা নেওয়ার ঘটনায় একাধিক তদন্ত দুদকের চলমান রয়েছে। তাই এ বিষয়ে কমিশন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছরের ২৬ ডিসেম্বর তার বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। মামলার এজাহার সূত্রে জানা যায়, কামাল হোসেন ৩৫তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সময় মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে সুবিধা পেতে নিজের জন্মদাতা পিতামাতা মোহাম্মদ আবুল কাসিম ও মোসাম্মদ হাবিয়া খাতুনের পরিবর্তে চাচা মোহাম্মদ আহসান হাবিব এবং চাচি মোসাম্মদ সানোয়ারা খাতুনকে পিতামাতা হিসেবে উল্লেখ করেন। এই জালিয়াতির মাধ্যমে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি, চাকরি এবং অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করে আসছেন বলে তদন্তে প্রমাণ মিলেছে। বর্তমানে তিনি চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত আছেন। আসন্ন ত্রয়োদশ নির্বাচন ঘিরে মনোনয়ন তালিকা দিয়েছে বিএনপি। দলটি ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে। এমন প্রেক্ষাপটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা মনোনয়ন পাননি বিশ্বাস রাখুন দল তাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দেবে। মঙ্গলবার ৪ নভেম্বর দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এমনটি বলেন তিনি। পোস্টে বিএনপি মহাসচিব লেখেন, বিএনপি আমাকে ঠাকুরগাঁও ১ আসনে মনোনীত করেছে। আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং সব নেতা নেত্রীকে আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। দলের সব কর্মীকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ আজীবন আমার সঙ্গে থাকার জন্য। সারা দেশে অধস্তন আদালতের ৩ শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা। মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্টের সব বিচারপতিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ফুল কোর্ট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার বেলা ৩টার দিকে ফুল কোর্ট সভা শুরু হয়। এর আগে গত বৃহস্পতিবার ফুল কোর্ট সভা ডাকেন প্রধান বিচারপতি। হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার মোহাম্মদ আসিফ ইকবাল স্বাক্ষরিত এক নোটিশে এই সভা ডাকা হয়। বাংলাদেশের রাজনীতি দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মতোই বরাবরই উত্তেজনা ও শোরগোলের রাজনীতি। এখানে আবেগ, স্লোগান ও কটূক্তি প্রাধান্য পায়, যেখানে যুক্তি ও সংযমের কণ্ঠস্বর প্রায় হারিয়ে যায় রাজনৈতিক কোলাহলে। তবে সেই প্রেক্ষাপটে সালাউদ্দিন আহমেদের আবির্ভাব এক ব্যতিক্রম। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির এই সদস্য তার শান্ত, যুক্তিনির্ভর ও সংযত বক্তৃতার ধরন এমন এক নতুন সুর এনেছেন যা বাংলাদেশের রাজনীতিতে বেশ বিরল হলেও ক্রমেই মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছে। নোয়াখালীর কবিরহাটে ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ২:১২টার দিকে কবিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব ফতেপুর কবিরহাট বসুরহাট সড়কের ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে। কবিরহাট ফায়ার সার্ভিসের লিডার ফিরোজ আলম ও কবিরহাট উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার এস.কে দেবনাথ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনে সশস্ত্র হামলার মামলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি জেসমিন আরা রুমাকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ।
সোমবার ৩ নভেম্বর রাত 12:30টার দিকে নগরের মালগুদাম এলাকার নিজ বাসা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ওসি শিবুরুল ইসলাম জানান, জেসমিন আরা রুমাকে জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র জনতার আন্দোলনে সশস্ত্র হামলার মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার জেসমিন আরা রুমা নগরের মালগুদাম এলাকার বাসিন্দা ও অবসরপ্রাপ্ত রেল কর্মচারী আবু তাহেনের মেয়ে। এর আগে একই মামলায় কয়েকজন স্থানীয় ছাত্রলীগ কর্মীকেও পুলিশ গ্রেপ্তার করে। জলবায়ু অর্থায়নে জাতীয় তহবিলের অর্ধেকেরও বেশি বরাদ্দে দুর্নীতি হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। তাদের হিসাব অনুযায়ী 2010 থেকে 2024 সাল পর্যন্ত 891টি প্রকল্পে সংগঠিত দুর্নীতির প্রাক্কলিত পরিমাণ $248 মিলিয়ন বা বাংলাদেশি মুদ্রায় প্রায় 2110 কোটি টাকা। মঙ্গলবার 4 নভেম্বর রাজধানীর টিআইবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জলবায়ু অর্থায়নে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে এসব তথ্য জানানো হয়। গবেষণায় বলা হয়, 2010 থেকে 2024 সাল পর্যন্ত বিসিসিটি থেকে মোট $458 মিলিয়ন বরাদ্দ অনুমোদিত হয়। এর মধ্যে 54% বরাদ্দ দুর্নীতিগ্রস্ত হয়েছে বলে প্রাক্কলন করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে ঘোষণা করা মনোনয়ন তালিকা থেকে একজনের নাম স্থগিত করেছে বিএনপি। মঙ্গলবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে 237টি সংসদীয় আসনের মধ্যে মাদারীপুর 1 আসনেও মনোনয়নপ্রাপ্ত কামাল জামান মোল্লার নাম ঘোষণা করা হয়। অনিবার্য কারণবশত ঘোষিত মাদারীপুর 1 আসন ও দলীয় মনোনয়নপ্রাপ্ত ব্যক্তির নাম স্থগিত রাখা হলো। যাবজ্জীবন বা 30 বছরের বেশি সাজাপ্রাপ্তদের মধ্যে রেয়াদসহ 20 বছর বা তার বেশি সাজা ভোগ করেছেন এমন 37 জন বন্দীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে মঙ্গলবার এক আদেশ জারি করা হয়েছে এবং আগামী 1-2 দিনের মধ্যে তা কার্যকর হবে বলে জানিয়েছে কারা অধিদপ্তর। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের কমিটি বন্দীদের তালিকা চূড়ান্ত করেছে। জেলা কারাগারগুলোর সুপারিশের ভিত্তিতে এই তালিকা প্রস্তুত করা হয়েছে বলে কারা অধিদপ্তর নিশ্চিত করেছে। কারা অধিদপ্তর জানায়, কারাবিধির 569 ধারা অনুযায়ী এই 37 জন বন্দীর অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা সবাই রেয়াদসহ 20 বছর বা তার বেশি সময় সাজা ভোগ করেছেন। 45,34,13,851 টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও 43,31,47,803 টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে ফেনীর সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারীর স্ত্রী নূরজাহান বেগমের নামে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার 4 নভেম্বর কমিশনের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের অভিযোগে বলা হয়, নূরজাহান বেগম দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে 53,63,00,000 টাকার সম্পদ অর্জনের ঘোষণা দেন। তার পারিবারিক ব্যয় বাদ দিয়ে 45,34,13,851 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের কথিত বান্ধবী আইনজীবী তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের আয়কর বিবরণীর কপি পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে প্রদানের অনুমতি দিয়েছেন আদালত। মঙ্গলবার সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জাজ মোহাম্মদ সাব্বির ফয়েজ ঢাকার কর অঞ্চল 8কে এই নির্দেশ দেন। এদিন সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইমের উপপুলিশ পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান তার আয়কর নথি বিবরণী ও এর সঙ্গে থাকা আনুষঙ্গিক কাগজপত্র চেয়ে আবেদন করেন। এ সময় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজিজুল হক দিদার আবেদনের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার ঘটনায় 403 জনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনাক্তদের মধ্যে অধিকাংশই ঢাবির শিক্ষার্থী, পাশাপাশি কিছু বহিরাগতও রয়েছে। মঙ্গলবার 4 নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং সহিংসতা তদন্ত কমিটির সদস্য সচিব সাইফুদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, 2024 সালের 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঘটে যাওয়া অস্থিতিশীলতা ও সহিংস কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করতে গঠিত তথ্য অনুসন্ধান কমিটি প্রথম দফায় 128 জন শিক্ষার্থীকে অভিযুক্ত করে প্রতিবেদন দেয়। ওই শিক্ষার্থীদের ইতোমধ্যে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। পরবর্তীতে গঠিত 5 সদস্যের তদন্ত কমিটি দ্বিতীয় দফা পর্যালোচনায় আরও 275 জনের সংশ্লিষ্টতা পায়। ফলে মোট অভিযুক্তের সংখ্যা দাঁড়িয়েছে 403 জনে।
ঢাকার বাজারে পেঁয়াজের দাম বেড়ে কেজি প্রতি ১০০ টাকার ঘর ছাড়িয়েছে। গত দুদিনেই প্রতি কেজিতে বেড়েছে ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত। এখন খুচরা বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি ১০০ থেকে ১১০ টাকায়, যা ৩ দিন আগেও ছিল ৮০ থেকে ৮৫ টাকা। পাইকারি বাজারেও একই চিত্র। মানভেদে দেশি পেঁয়াজের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯০ থেকে ১০৫ টাকা কেজিতে, যা গত শুক্র শনিবারও বিক্রি হচ্ছে ৭২ থেকে ৮৫ টাকায়। রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার শ্যামবাজারের আড়তদাররা বলছেন, ভারতীয় পেঁয়াজের আমদানি বন্ধ থাকায় দেশি পেঁয়াজের ওপর চাপ বেড়েছে। চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। পাকিস্তানের বেলুচিস্তানে প্রদেশে গোয়েন্দা তথ্য ভিত্তিক অভিযান পরিচালনা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এতে ভারতীয় প্রক্সি বাহিনীর ৪ জন সশস্ত্র সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার তাদের এই সফল অভিযানের কথা জানিয়েছে পাক সেনাবাহিনীর মিডিয়া উইং। পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর ISPR জানায়, শনিবার বেলুচিস্তানের কালাত জেলায় নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা তথ্য ভিত্তিক অভিযানে ভারতীয় প্রক্সি বাহিনীর ৪ জন নিহত হয়েছে। একসময় ভারতীয় শিক্ষার্থীদের জন্য শীর্ষ গন্তব্যস্থল কানাডা হলেও এখন আবেদন সংখ্যা অনেক কম। ভারতীয় শিক্ষার্থীদের ভিসা আবেদন বাতিল করে দিচ্ছে কানাডা। জানা গেছে, পড়াশোনার জন্য আবেদনকারী প্রায় ৭৫% ভারতীয় শিক্ষার্থীর আবেদনই প্রত্যাখ্যান করছে কানাডা প্রশাসন। সরকারি তথ্য অনুসারে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর কানাডার কঠোর নিষেধাজ্ঞা ভারতের আবেদনকারীদের ওপর বিশেষভাবে প্রভাব ফেলেছে। অস্থায়ী অভিবাসীর সংখ্যা কমাতে এবং ছাত্র ভিসা সংক্রান্ত জালিয়াতি মোকাবেলার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে কানাডা ২০২৫ সালের গোড়ার দিকে টানা দ্বিতীয় বছরের জন্য আন্তর্জাতিক ছাত্র পারমিটের সংখ্যা কমিয়েছে। আমাদের আগামীকাল দুপুরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।